হামাস নেতা সিনোয়ার প্রকাশ্যে গাজার রাস্তায়। এই বীর মুজাহিদকে দেখে ভয়ে পালালো ইসরায়েলি বাহিনী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। ইতোমধ্যে 100 ভাগ শক্তি ক্ষয় করে ফেলেছে ইসরায়েল। চূড়ান্ত শক্তি দিয়ে হামলা চালাচ্ছে বর্বর এই বাহিনীটি। এরই মধ্যে হামাসের মাত্র 30 ভাগ শক্তি ফুরিয়েছে, এখনও অবশিষ্ট 70 ভাগ শক্তি। এই যখন অবস্থা, তখন গাজার রাস্তায় প্রকাশ্যে দেখা গেল হামাসের শীর্ষ নেতা বীর যোদ্ধা মুজাহিদ সিনোয়ারকে। তার পদযাত্রার খবরে 12:30টার খবর রটে যায় ইসরায়েলি বাহিনীর মধ্যে। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনোয়ার তার বাহিনীর সদস্যদের সাথে সাক্ষাৎ করতে সুড়ঙ্গ ছেড়ে ওপরে চলে এসেছিলেন বলে খবর পাওয়া গেছে। হামাসের একটি সিনিয়র সূত্র আল আরাবি আল জাদিদকে বুধবার এই তথ্য জানান। সূত্রটি জানায়, সিনোয়ার সম্প্রতি প্রতিরোধ বাহিনী এবং দখলদার সেনাবাহিনীর মধ্যকার সংঘাতের স্থানগুলো পরিদর্শন করেছেন। তিনি সুড়ঙ্গে নয়, বরং মাটির ওপরে আন্দোলনটির যোদ্ধাদের কয়েকজনের সাথে সাক্ষাৎ করেছেন। সূত্রটি দাবি করে সিনোয়ার বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নন। তিনি বলেন, সুড়ঙ্গের ভেতরে সিনোয়ার বিচ্ছিন্ন হয়ে আছেন বলে যে দাবি করা হয় তা আসলে নেতানিয়াহু এবং তার সংস্থাগুলোর কথা। তারা ইসরায়েলি রাস্তায় এবং তাদের মিত্রদের কাছে ঘোষণা করা তাদের লক্ষ্য হাসিলে ব্যর্থতা ঢাকা দিতে এসব কথা বলে থাকেন। হামাস সূত্রটি কোনো যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে 40 জনের বদলে 20 বন্দীকে মুক্তি দিতে হামাস আগ্রহী বলে যে খবর প্রকাশিত হয়েছে, তিনি সেটাও অস্বীকার করেন। সূত্রটি জানায়, গাজায় আটক বন্দীদের ঠিক কতজন এখনো বেঁচে আছে তা নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব নয়। তবে কয়েকটি মিডিয়ায় যে খবর প্রকাশিত হয়েছে সংখ্যাটি তার চেয়ে অনেক বেশি। সূত্রটি দাবি করে হামাসের হাতে প্রায় 30 জন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং শিন বেত অফিসার আটক রয়েছে। এসব বন্দীকে অত্যন্ত সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। তারা আছে দখলদারদের হাত থেকে অনেক দূরে। কোনো পরিস্থিতিতেই তাদের কাছে যাওয়া অসম্ভব। হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম জানিয়েছে, হামাস নেতা সিনোয়ারের সুড়ঙ্গ থেকে বের হয়ে আসার খবরটিকে তারা বিশ্বাসযোগ্য মনে করছে। উল্লেখ্য, হামাসের অভিযানে আটকদের মুক্তির জন্য এই ফোরাম গঠিত হয়েছে। হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম জানিয়েছে, সিনোয়ারের ছবি দেখা যায় গাজার রাস্তায় রাস্তায়, আর বন্দিরা বেজমেন্টে পড়ে আছে। এটা ইসরায়েলি ব্যর্থতার ছবি। তবে সাবেক সিনিয়র শিন বেত অফিসার মিকা কবি ইসরায়েলি মিডিয়া মারিফকে বলেন, তাত্ত্বিকভাবে এমনটা সম্ভব যে আইডিএফের বিশৃঙ্খলা এবং গাজা উপত্যকা থেকে বেশিরভাগ ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের সুযোগ সিনোয়ার গ্রহণ করবেন। তিনি একে কাজে লাগিয়ে আরও মুক্তভাবে তার যোদ্ধাদের পরিচালিত করতে পারবেন। উল্লেখ্য, সিনোয়ার যখন ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন তখন তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন মিকা কবি। তিনি জোর দিয়ে বলেন, সিনোয়ারের সুড়ঙ্গ থেকে বের হওয়ার খবর মিডিয়ার বানানো কল্পকথার চেয়ে বেশি নয়। তারা জানে যে ইসরায়েলি বাহিনী রাফায় প্রবেশ করবে, ফলে তারা মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিভ্রান্ত করতে চাইবে। তারা আমাদের লক্ষ্য ভিন্ন দিকে চালিত করতে আগ্রহী। হোয়াইট হাউস বুধবার বলেছে, ইসরায়েলি অবরোধে ধ্বংস হওয়া গাজার 2টি হাসপাতালে গণকবর আবিষ্কারের পর তারা দেশটির কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, 24 এপ্রিল স্বাস্থ্যকর্মীরা খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হত্যার শিকার এবং গণকবরে প্রায় 340 জনের লাশের সন্ধান পেয়েছে। গাজা শহরের আল শিফা হাসপাতালের চত্বরে 2টি গণকবরে প্রায় 30টি লাশ পাওয়া গেছে বলে জানা গেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, আমরা জবাব চাই। আমরা এটি পুঙ্খানুপুঙ্খভাবে এবং স্বচ্ছভাবে তদন্ত দেখতে চাই। গণকবরগুলোর আবিষ্কার ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে পরিস্থিতির স্বাধীন তদন্তে জাতিসংঘের দাবি জোরালো হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র মেজর নাদাব শুশানি বলেছেন, নাসেরের কবরটি কয়েক মাস আগে গাজাবাসীরা খনন করেছিল। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, ফিলিস্তিনিদের দেয়া কবরের লাশগুলো জিম্মিদের সন্ধানকারী সৈন্যরা পরীক্ষা করেছিল। তবে এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলি সৈন্যরা ছিল এমন অভিযোগের ব্যাপারে তিনি সরাসরি কিছু বলেননি। গাজায় 6 মাসেরও বেশি সময় চলমান যুদ্ধে
আন্তর্জাতিক আইনে সুরক্ষা পাওয়া হাসপাতালগুলো বারবার ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়েছে। হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলের প্রতিশোধমূলক নির্বিচার এই হামলায় গাজায় 25 এপ্রিল পর্যন্ত কমপক্ষে 34,262 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। গাজা ভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম নেতা খলিল আল হায়া বলেছেন, দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়িত হলে তার গ্রুপ 5 বছর বা তার বেশি সময়ের জন্য ইসরায়েলের সাথে অস্ত্রবিরতিতে রাজি এবং তারা একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হতে চান। বার্তা সংস্থা এপি এ খবর প্রকাশিত করেছে। ইস্তাম্বুলে এপির সাথে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, হামাস গাজা এবং পশ্চিম তীরে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে অংশগ্রহণ করতে চায়। তিনি বলেন, দখলদারদের বিরুদ্ধে লড়াইকারী সব মানুষের অভিজ্ঞতা হলো যখন তারা স্বাধীনতা হাসিল করে এবং তাদের অধিকার এবং রাষ্ট্র অর্জন করে, তখন এসব বাহিনী কি করে? তারা রাজনৈতিক দলে পরিণত হয়। তাদের আত্মরক্ষা বাহিনী তখন জাতীয় সেনাবাহিনীতে পরিণত হয়। আল হায়া আরও বলেন, রাফায় ইসরায়েলের পরিকল্পিত হামলাটি হামাসকে ধ্বংস করতে সফল হবে না। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী হামাসের 20% সক্ষমতাও ধ্বংস করতে পারেনি, লোকবল বা ময়দান কোনো দিক থেকেই নয়। তিনি বলেন, তারা যদি হামাসকে শেষ করতে না পারে তবে কি হবে সমাধান? সমাধান হবে সমঝোতায় উপনীত হওয়া। প্রেসিডেন্ট জো বাইডেন যেদিন ইসরায়েলকে $2600 কোটি যুদ্ধকালীন সহায়তা প্রদানের প্যাকেজে স্বাক্ষর করেছেন, ওই দিন যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তাদের একটি অনানুষ্ঠানিক প্যানেল ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র স্থানান্তর স্থগিত করার আহ্বান জানান। তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের ধারাবাহিক প্যাটার্ন এর অভিযোগ করেছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ইন্ডিপেন্ডেন্ট টাস্ক ফোর্স অন দ্য অ্যাপ্লিকেশন অব ন্যাশনাল সিকিউরিটি মেমোরান্ডাম 20 NSM-20 প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের এই আশ্বাস নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, যেখানে তারা বলেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আইন মেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করছে। ফেব্রুয়ারিতে বাইডেনের জারি করা NSM-20 মেমোতে এই আশ্বাস দেওয়া হয়েছিল। ইসরায়েলের যুদ্ধ পরিচালনার সোচ্চার সমালোচক আছে এমন এই ভলান্টিয়ার গোষ্ঠী বলেছে, তারা আল মাঘাজি শরণার্থী শিবির এবং জাবালিয়া শরণার্থী শিবিরে আইডিএফের বিমান হামলা সহ হাজার হাজার ঘটনার প্রতিবেদন পর্যালোচনা করেছে। এই দুই হামলায় যথাক্রমে 68 এবং 39 জন নিহত হয়েছিল। গাজার মধ্যাঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আইডিএফের হামলায় 54 শিশুসহ কমপক্ষে 106 জন বেসামরিক মানুষ নিহত হওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উপসংহারে গ্রুপটি বলেছে, আইডিএফ এর বেআইনি হামলায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং গাজার জনগণকে মানবিক সহায়তা প্রদানের ওপর বিধিনিষেধ আরোপসহ মানবিক আইন লঙ্ঘন করা হয়েছে। গাজার অর্ধেক জনসংখ্যা অনাহারে এবং তাদের যে সাহায্য দেওয়া হচ্ছে তা বিশাল সমুদ্রে এক ফোঁটা পানির মতো বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, WFP বলেছে গাজার জনসংখ্যার অর্ধেক আনুমানিক 2.3 মিলিয়ন মানুষ অনাহারে রয়েছে। সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছে, WFP যখন প্রতি মাসে গাজায় 1 মিলিয়নেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করছে, তখন প্রয়োজন এতটাই তীব্র ছিল যে এই ধরনের প্রচেষ্টা প্রয়োজনের তুলনায় সাগরে এক ফোঁটা পানির মতো। এদিকে জাতিসংঘের খাদ্য ত্রাণ সংস্থাও বলেছে, অবিলম্বে একটি মানবিক যুদ্ধবিরতি প্রয়োজন। গাজা যুদ্ধের মধ্যেই 100% ছাড়িয়েছে ইসরায়েলের সামরিক ব্যয়। এতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক ব্যয় 200 বিলিয়নের কোটা স্পর্শ করেছে। সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি প্রকাশিত এক নতুন প্রতিবেদন অনুসারে অস্ত্র ও সামরিক সরঞ্জামের ব্যয় গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে উপনীত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত 7 অক্টোবরের আগে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক ব্যয় ছিল $1.8 বিলিয়ন। এরপর 2023 সালের ডিসেম্বরে সেটা বেড়ে হয় $4.7 বিলিয়ন। এখন সেটা $27.5 পৌঁছেছে। অর্থাৎ 7 অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে সামরিক ব্যয় 200%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন।
চ্যানেল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি চ্যানেল টিভির সকলকে সালাম জানাই, অভিবাদন জানাই, অভিনন্দন জানাই, সবাই জাতির পক্ষ থেকে জানাই, যাতে করে তোমরা আরও এগিয়ে যেতে পারো, বাংলাদেশের সাফল্যের জন্য, বাংলাদেশের মঙ্গলের জন্য তোমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারো এবং বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশকে একেবারে সোনার বাংলা করে গড়ে তুলতে পারো। এই দোয়া আমি করি, এই শুভেচ্ছা আমি জানাই।